মুঘল নির্মাণ শৈলীর সঙ্গে ব্রিটিশ স্থাপত্যকলার মিশেলে গড়ে উঠেছিল পানাম নগরী। কালের বিবর্তনে পুরাতাত্ত্বিক এই নগর এখন হারিয়ে যাওয়ার মুখে। প্রতিদিন হাজারো পর্যটক এলেও ঐতিহাসিক ভবনগুলো সংস্কারের কোনো উদ্যোগ নেই। স্বাগত রান্নাটায় বাংলাদেশের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। সবশেষের খবর আলোচনা বিশ্লেষণ নিয়ে সাথে আছি আমি সুমনা সিং। খেলার আনন্দ হতাশার খবর জানাতে আছে আমি জহির ভুঁইয়া। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। ফিলিস্তিনকে সমর্থন অব্যাহত রাখবে বাংলাদেশ, পশ্চিম তীরে ইসরায়েলি বসতির নিন্দা প্রধানমন্ত্রী। খালেদা জিয়ার দুর্নীতি মামলার শুনানিতে আদালতে তুমুল হট্টগোল, আরও তদন্তের আবেদন খারিজ। সাইমন হেলমটের পরামর্শে চলছে এইচপির কার্যক্রম। এই মাসে স্পিনার হান্ট শুরু করছে বিসিবি। রাতনাটা বাংলাদেশে আজ মতামত পাঠানোর বিষয়ে রাগীব আলীর জেল। মতামত পাঠাতে পারেন SMS অথবা ফেসবুকে। আপনাদের মতামত জানাবো সংবাদের পরের অংশে। ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলের বসতি স্থাপনের নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তিনি। সফররত ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকে তিনি এ ঘোষণা দেন। পরে দুদেশের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে সমঝোতা স্মারক সই হয়। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভেচ্ছা বিনিময়ের পর দুই নেতার একান্ত বৈঠক হয়। ইসরায়েল ও ফিলিস্তিন ইস্যু সমাধানে দুই জাতির জন্য দুই রাষ্ট্রনীতি বাস্তবায়নের প্রক্রিয়ায় বাংলাদেশ সরকারের সমর্থন পুনর্ব্যক্ত করেন শেখ হাসিনা। ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলের নতুন করে বসতি নির্মাণের ঘোষণার নিন্দা জানান প্রধানমন্ত্রী। জাতিসংঘ সহ বিভিন্ন জায়গায় প্যালেস্টিনিয়ান জনগণের জন্য আমাদের চিরন্তন যে সমর্থন সেটা আমরা ব্যাক করব। একই সাথে আপনারা জানেন যে নতুন করে সেটেলমেন্ট হবার যে উদ্যোগ ইসরায়েলি সরকার নিয়েছে, তাও মাননীয় প্রধানমন্ত্রী এটা নিন্দা প্রকাশ করেছেন। পরে শেখ হাসিনা ও মাহমুদ আব্বাসের উপস্থিতিতে বাংলাদেশ ও ফিলিস্তিনের মধ্যে আন্তঃসরকার যৌথ কমিটি বিষয়ক সমঝোতা স্মারক সই হয়। এতে দুপক্ষের পররাষ্ট্র দফতরের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার নতুন সুযোগ তৈরি হবে বলে জানান পররাষ্ট্র সচিব শহীদুল হক। আমরা আশা করছি যে বছরের শেষের দিকে একটা কনসালটেশন হবে দু দেশের মধ্যে, সেখানে বিস্তারিত আলোচনা হবে কিভাবে আমরা ফিলিস্তিনকে সাহায্য করতে পারি, তাদের স্টুডেন্ট যারা আছে তাদের কি কি সমস্যা আছে সেটার কি সমাধান করা যায়। এই সার্বিক আলোচনার কোনো ফর্মাল প্ল্যাটফর্ম ছিল না, আজকে একটা ফর্মাল প্ল্যাটফর্ম হলো। এর আগে সকালে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। বিকেলে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন তিনি। ঘুরে দেখেন বঙ্গবন্ধু জাদুঘর। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাহিদ, এমন একটি সময় ফিলিস্তিনের প্রেসিডেন্ট বাংলাদেশে যখন কিনা ইসরায়েল নতুন করে আগ্রাসন শুরু করেছে ফিলিস্তিনের উপর, অর্থাৎ পশ্চিম তীরে নতুন করে বসতি স্থাপনের ঘোষণা দিয়েছে। তো মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনের আগে ইসরায়েলের প্রতি নমনীয় হওয়ার যে ইঙ্গিত দিয়েছিলেন, এই আগ্রাসন তারই প্রতিফলন কিনা, কি মনে হচ্ছে? প্রথম কথা হচ্ছে যে অনেক দিন পর্যন্তই একটা বলা যে স্থিতি অবস্থা অন্তত পশ্চিম তীরে বজায় ছিল। ওবামার 8 বছরটা তো বিশেষ করে বলতেই হয়। কিন্তু এখন বিশেষ মানে ট্রাম্প ক্ষমতায় আসার পরই নতুন করে বসতি নির্মাণের যে ঘোষণা দেওয়া হয়েছে পশ্চিম তীরে, সেটি অবশ্যই সেখানকার স্থিতিশীলতা কতটুকু ধরে রাখতে সক্ষম হবে সেটা নিয়ে সন্দেহ আছে। কারণ এটি নিয়ে আপনি জানেন যে অনেক রকমের মানে বিশ্ব রাজনীতিতে এটি আসলে শুধুমাত্র একটি বসতি নির্মাণ না, এটি বিশ্ব রাজনীতি অন্যভাবে এটা পরিচালিত হয়। ফলে বাংলাদেশের এই যে অব্যাহত সমর্থন এবং যে সমর্থনটা ছিল সেটি চালিয়ে যাওয়া, এটি আমার মনে হয় যে অবশ্যই এটা দৃঢ় অবস্থানেরই বহিঃপ্রকাশ এবং বাংলাদেশের জনগণ সবসময় ফিলিস্তিনের জনগণের পাশে আছে। সেই বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার নতুন করে পুনর্ব্যক্ত করলেন এবং এটি বিশ্ব ব্যবস্থায় ফিলিস্তিনকে এবং মধ্যপ্রাচ্যের শান্তিকে বাংলাদেশ কিভাবে দেখে সেই বিষয়টিরও আবার পুনরাবৃত্তি করেছেন প্রধানমন্ত্রী। ফলে এটা আমার মনে হয় যে সবকিছু মিলিয়ে খুবই
শক্ত অবস্থান বাংলাদেশের, কারণ আমরা অনেক সময়ই দেখি যে আন্তর্জাতিক পর্যায়ে কি হচ্ছে সেটা একটা পর্যবেক্ষণের মধ্যে থাকে, কিন্তু আমার মনে হয় যে এক্ষেত্রে পর্যবেক্ষণের কোনো সুযোগ নেই। পরিবর্তন যাই হোক না কেন, বাংলাদেশ এতে কি তার অবস্থান মানে ধরে রেখেছে। আমেরিকার সাথে বাংলাদেশের কোনো নেতিবাচক প্রভাব পড়বে কিনা? না, এখানে আসলে আমেরিকার সঙ্গে সরাসরি নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা নেই, কারণ এটি আসলে জাতিসংঘ হয়ে সবাই তার তার মতো অবস্থান পড়বে। সাধারণভাবে মনে হতে পারে যে এটা জাহিদ, একটা মাননীয় প্রধানমন্ত্রী সমর্থন দিয়েছেন, তবে ইসরায়েল ডিফেন্স মিনিস্টার তিনি কিন্তু প্রত্যক্ষ সমর্থনটা পাচ্ছেন ওয়াশিংটন ডিসি থেকে। তাদের থেকে বলা হয়েছে যে ফিলিস্তিন যদি আইসিসিতে যায়, ক্রিকেট কাউন্সিল না, ক্রিমিনাল কোর্টে যদি যায়, সেক্ষেত্রে কিন্তু তারা সিভিয়ার স্টেপস নেবে। সিভিয়ার স্টেপস শব্দগুলো কিন্তু তারা ব্যবহার করেছে। সেটা তো অবশ্যই, তাদের অবস্থানটা একেবারেই ভিন্ন। আমরা বলছি যে এই পশ্চিম তীর নিয়ে বা ফিলিস্তিন বা ইসরায়েল, এই দুটি দেশকে স্বীকার করে তারপরে যে এগিয়ে যাওয়া, সেটি নিয়ে নানান রকমের ব্যাপার আছে, এবং সেক্ষেত্রে অবশ্যই ইসরায়েল তার স্বার্থে তার মতো অবস্থান নেবে, তবে আমাদের অবস্থানটা তার একেবারেই বিপরীত। যা হোক, আমরা চলে যাচ্ছি পরের খবরগুলোতে। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালতে সাক্ষীদের জবানবন্দি শুনেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বকশীবাজারে কারা অধিদপ্তরের প্যারেড গ্রাউন্ডে বিশেষ আদালতে বিবাদীর আইনজীবীদের তুমুল হট্টগোলের মধ্যে এ শুনানি হয়। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার অধিকতর তদন্ত ও আদালতের উপর অনাস্থার আবেদনও খারিজ করেছেন বিচারক। বেলা 11:30টায় খালেদা জিয়ার উপস্থিতিতে শুরু হয় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার বিচার কার্যক্রম। শুরুতেই খালেদা জিয়াকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে 32 জন সাক্ষীর সংক্ষিপ্ত জবানবন্দি শোনানো শুরু হয়। এ সময় আদালতে তুমুল হট্টগোল করেন খালেদা জিয়ার আইনজীবীরা। বিচারক আবু আহমেদ জামাদারের সামনেই বিক্ষোভ করেন তারা। এক পর্যায়ে আদালতের উপর খালেদার অনাস্থার আবেদন করলেও সেটিও খারিজ হয়ে যায়। মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত ছিল এমন পরিস্থিতি। এরপর বিএনপির আইনজীবীদের হইচই উপেক্ষা করেই বিচারক সাক্ষীদের জবানবন্দি খালেদা জিয়াকে পড়ে শোনানো শুরু করেন। খালেদা জিয়া দোষী নাকি নির্দোষ, আদালতের এমন প্রশ্নে আইনজীবীদের সাথে কথা বলে পরে জানানোর কথা বলেন বিএনপি চেয়ারপারসন। 342 ধারার জন্য তারিখ ধার্য ছিল। মাননীয় আদালত যথারীতি তাকে পড়ে শুনেছেন এবং শোনার পরে তার কাছ থেকে বক্তব্য আশা করেছেন, আইনের পদ্ধতিতে তাকে জিজ্ঞাসাবাদ করেছেন এবং তিনি যেটা জানেন বা যেটা বুঝেন তিনি সেটা জবাব দিয়েছেন। ফৌজদারি কার্যবিধির 342 ধারার কার্য অদ্য সম্পাদন হয়েছে। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ফের অধিকতর তদন্তের আবেদনটিও খারিজ করে দেন আদালত। বিজ্ঞ আদালত আমাদের আবেদন নামঞ্জুর করে মৌখিকভাবে, পরে লিখিতভাবে উনি বললেন যে তা নামঞ্জুর করা হলো এবং 342 ধারা জবানবন্দি বেগম খালেদা জিয়াকে উনি বললেন আপনার বক্তব্য প্রদান করুন পরে শোনানোর পরে, এবং অভিযোগ যেটা উনি তৈরি করে নিয়ে এসছেন সেটা ওই 342 ধারা, সেটার প্রেক্ষিতে ওনার বক্তব্য দেওয়ার জন্য উনি বললেন, নির্দেশ দিলেন। আগামী 9 ফেব্রুয়ারি জিয়া চ্যারিটেবল ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুটি মামলারই শুনানির তারিখ দিয়েছেন আদালত। আব্দুল্লাহ আল রাফি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চা বাগানের বন্দোবস্ত নিয়ে ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতির মামলায় সিলেটের ব্যবসায়ী রাগিব আলী ও তার ছেলে আব্দুল হাইকে 14 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। বিকেলে সিলেট মহানগর মুখ্য বিচারিক হাকিম সাইফুজ্জামান হিরো এ রায় দেন। মাত্র 11 কার্যদিবসে মামলাটি নিষ্পত্তি হলো। কড়া নিরাপত্তায় বৃহস্পতিবার সকালে কারাগার থেকে আদালতে নেওয়া হয় রাগিব আলী ও তার ছেলে আব্দুল হাইকে। বেলা 3টায় ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতি মামলার রায় ঘোষণা করেন বিচারক। রায়ে দুজনকেই দুটি ধারায় 6 বছর করে 12 বছর এবং অন্য দুটি ধারায় 1 বছর করে 2 বছর কারাদণ্ড দেয়া হয়। এছাড়া দুজনেরই 10,000 টাকা করে জরিমানা করা হয়। অনাদায়ে আরও 3 মাস জেল খাটতে হবে তাদের। 14 বছরের কারাদণ্ড হয়েছে। আমরা রাষ্ট্রপক্ষ আমরা অত্যন্ত সন্তুষ্ট যে আমরা একটি মহা জালিয়াতির ঘটনায় আমরা সাক্ষী প্রমাণ দিতে সক্ষম হয়ে এই রায় বাংলাদেশের ইতিহাসে একটি অনন্য রায় হয়েছে। বুধবার যুক্তিতর্ক উপস্থাপনে অংশ না নিয়ে আদালত বর্জন করেন আসামি পক্ষের আইনজীবীরা। রায়ের সময়ও উপস্থিত ছিলেন না। আইনজীবীদের আসলে এটা হলো ব্যক্তিগত একটা অধিকার। আমরা যেমন কোনো আইনজীবীর কোনো আসামির পক্ষে যেমন আমরা তার পক্ষে প্রতিনিধিত্ব করি, আমাদের এটাও আমাদের অধিকার আছে আমরা প্রত্যাহার করার। 1990 সালে ভুয়া সেবায়েত সাজিয়ে প্রায় 423 একর জমির উপর গড়ে ওঠা তারাপুর চা বাগানের দেবোত্তর সম্পত্তি দখল করেন রাগিব আলী।
1999 সালে ভূমি মন্ত্রণালয় রাগীব আলীর বিরুদ্ধে তদন্ত শুরু করে। 2005 সালে মন্ত্রণালয়ের চিঠি জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে হাজার কোটি টাকার জমি আত্মসাতের অভিযোগে রাগীব আলী ও তার ছেলের বিরুদ্ধে কোতোয়ালি থানায় 2টি মামলা হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। চাঁদপুরের হাইমচরে স্কুল শিক্ষার্থীদের পিঠের ওপর হাঁটার ঘটনায় উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারের বিরুদ্ধে মামলা হয়েছে। তার বিরুদ্ধে মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয়রা। ঘটনাটিকে ফৌজদারি অপরাধ হিসেবে আদালত বিবেচনায় নিতে পারে বলে মনে করছেন আইনমন্ত্রী আনিসুল হক। চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ওসমানিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে শিক্ষার্থীদের পিঠের ওপর দিয়ে হাঁটেন উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারি। 30 জানুয়ারির এই ঘটনার ছবি নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে চলছে সমালোচনার ঝড়। নূর হোসেন পাটোয়ারির বিরুদ্ধে বুধবার রাতে হাইমচর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন এক অভিভাবক। এতে স্কুলের প্রধান শিক্ষক মোশাররফ হোসেন সহ প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির 3 জনকেও আসামি করা হয়। এই ঘটনার প্রতিবাদে চাঁদপুরের হাইমচরে বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্থানীয়রা। এ সময় চেয়ারম্যান সমর্থকদের সঙ্গে সংঘর্ষে আহত হন 5 জন। ঘটনা তদন্তে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার সৈয়দা সারোয়ার জাহানের নেতৃত্বে 3 সদস্যের কমিটি হাইমচরে পৌঁছেছে। বিকেলে কমিটির সদস্যরা বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থী শিক্ষকদের সঙ্গে কথা বলেন। এদিকে শিক্ষার্থীদের পিঠে হাঁটার ঘটনাকে অপরাধ হিসেবে দেখছেন আইনমন্ত্রী আনিসুল হক। ঢাকায় সাংবাদিকদের তিনি বলেন, আদালত চাইলে বিষয়টিকে ফৌজদারি অপরাধ হিসেবে আমলে নিতে পারে। পেনাল কোডে আমাদের পেনাল কোডটা যদি দেখা হয় এবং সেইখানে ইনজুরি পার্টের মধ্যে যদি এই চ্যাপ্টারটা যদি দেখা হয়, তাহলে এই সব কাজ সবগুলি কিন্তু আইনের আওতায় পড়ে এবং সেটা কোর্ট ব্যবস্থা নিতে পারে। তবে বিষয়টি নিয়ে এখনই মন্তব্য করতে রাজি নন শিক্ষামন্ত্রী। সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গেছেন তিনি। জরুরি বিষয়টা যখনই বলতে হবে, এটা বহুদিন থেকে চলে আসতেছে, এটা আমি পরে বলবো। মিজানুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে আওয়ামী লীগের 2 পক্ষের গোলাগুলিতে এক সাংবাদিক সহ অন্তত 10 জন আহত হয়েছে। আহত সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের মাথায় গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। দুপুরে পৌর এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, পৌর নির্বাচনের সময় থেকে আওয়ামী লীগের প্রার্থী হালিমুল হক মিরু ও বিদ্রোহী প্রার্থী ভিপি রহিমের মধ্যে বিরোধ চলছে। এর জের ধরে দুপুরে ভিপি রহিমের শ্যালক ও শাহজাদপুর কলেজ ছাত্রলীগের সভাপতি বিজয় মাহমুদের ওপর হামলা চালিয়ে হাত পা ভেঙে দেন মেয়র হালিমুলের ভাই পিন্টু। এই খবর ছড়িয়ে পড়লে বিজয়ের অনুসারীরা মেয়রের বাড়িতে হামলা চালায়। এ সময় দুপক্ষের গোলাগুলি শুরু হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত সমকাল পত্রিকার সাংবাদিক শিমুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। রাত 9টায় বাংলাদেশের নিউজ একাডেমি ফিরব কিছুক্ষণ পর। রাত 9:20 ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। রাজনৈতিক দলগুলোর কাছ থেকে নাম নেয়ার পর সংক্ষিপ্ত তালিকার 20 জনের বিষয়ে তথ্য সংগ্রহ ও যাচাই বাছাই করছে সার্চ কমিটি। নতুন করে তালিকায় আর কেউ যুক্ত হননি বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আব্দুল ওয়াদুদ। সার্চ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, নতুন ইসির জন্য নামের সুপারিশ পাঠানোর ক্ষেত্রে বিশিষ্ট জনের পরামর্শ গুরুত্ব পাচ্ছে। রাজনৈতিক দলগুলোর কাছ থেকে পাওয়া নামের বাইরেও সার্চ কমিটি যোগ্য ব্যক্তিদের খুঁজবে বলা হলেও এখনো পর্যন্ত তালিকায় নতুন কেউ যুক্ত হননি। সংক্ষিপ্ত তালিকা নিয়ে বৃহস্পতিবার বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বৈঠক করে সার্চ কমিটি। বৈঠকে আর কোনো নতুন নাম প্রস্তাব না করে সংক্ষিপ্ত তালিকার 20 জনকে নিয়ে চলে চুলচেরা বিশ্লেষণ। এই তালিকাভুক্ত ব্যক্তিবর্গের বিষয়ে আহরিত তথ্যাদি পর্যালোচনা করা হয় এবং এটি আরও পর্যালোচনার প্রয়োজন রয়েছে বলে কমিটি মনে করে এবং একই সাথে আমরা বিশিষ্ট ব্যক্তিবর্গ গেল 2 দিনে তারা যে সমস্ত মতামত কমিটিকে দিয়েছেন তাদের মতামতগুলো পর্যালোচনা করা হয়। তথ্যাদি সংগ্রহ করা হচ্ছে, এখনও কিছু বাকি আছে, কিছু প্রশ্ন ছিল, এগুলো আবার আমরা সংগ্রহ করব, আবার পরবর্তী মিটিংয়ে এটা দেওয়া হবে এবং তারা পর্যালোচনা করবে। অতিরিক্ত সচিব জানান, গোয়েন্দা তথ্য সহ সরকারি বেসরকারি বিভিন্ন পর্যায় থেকে এই 20 জনের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। এসব নিয়ে সোমবার আবারও বৈঠক করবেন সার্চ কমিটির সদস্যরা। আমাদের বিশিষ্ট ব্যক্তিবর্গ যে মতামত দিয়েছেন বা কমিটির টিওআরে যে কথাগুলো বলা আছে, সংবিধানে যে কথাগুলো বলা আছে, এই সব কিছুর আলোকে আমরা
বা কমিটি সমস্ত ক্রাইটেরিয়া বিবেচনা করে সর্বোত্তম ব্যক্তিদের সুপারিশ করার প্রয়াস দিচ্ছে। তবে সংক্ষিপ্ত তালিকায় নতুন নাম যোগ হওয়ার সম্ভাবনা পুরোপুরি নাকচ করে দেননি মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব। আসমা মিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার খেলাধুলার খবর জানতে চলে যাচ্ছি জহির ভুইয়ার কাছে। ধন্যবাদ জাহিদ সিমি। একমাত্র টেস্ট খেলতে আজ ভারত গেছে বাংলাদেশ। এছাড়া এইচপি ইউনিট নিয়ে বেশ কিছু খবর আছে আমার কাছে, জানিয়ে দিচ্ছে একটা বিরতির পরে। বিরতির পর ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরো জানাচ্ছি। কাঠ পেরিয়ে তৃতীয় রাউন্ডে স্বাগতিক 10 গলফার, যৌথভাবে পঞ্চম স্থানে সিদ্দিকুর। হকি স্টেডিয়ামে পিছিয়ে গেল ফ্লাডলাইট স্থাপন, ওয়ার্ল্ড হকির দ্বিতীয় রাউন্ড হচ্ছে দিনের আলো। 9:30 ফিরে এলাম রাত 9টা বাংলাদেশে। সাইমন হেলমটের পরামর্শে হাই পারফরমেন্স ইউনিটের কার্যক্রমের প্রস্তুতি চলছে। স্পিনার্স প্রোগ্রাম শুরু হচ্ছে শিগগিরই। এই মাসে স্পিনার হান্ট করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এইচপি ও এ দলের সিরিজ আয়োজনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বিসিবি। এরই মধ্যে বেশ কিছু সিরিজ ছকে বাঁধা হয়েছে, জানিয়েছেন এইচপি চেয়ারম্যান মাহবুব আনাম। হাই পারফরমেন্স ইউনিটের দায়িত্ব নিয়ে দেশে ফিরেছিলেন সাইমন হেলমট। পরবর্তীতে আসেননি তিনি। হেলমটকে ছাড়াই এইচপির কার্যক্রম চালিয়েছে বিসিবি। টেকনিক টেম্পারমেন্টের উন্নতিতে দেশি কোচের সঙ্গে স্বল্প মেয়াদে কাজ করেছেন স্পেশালিস্ট বিদেশি কোচ। এইচপির গত কার্যক্রমে পাওয়া যায়নি হেলমটকে। প্রশ্ন ওঠে, নিরাপত্তা ইস্যুতেই কি আসেননি তিনি? ক্রিকেট বোর্ড অবশ্য এই অজির ওপরেই আস্থা রেখেছে। দূরে থেকেই নাকি পরিকল্পনা সাজিয়ে দিচ্ছেন হেলমট। স্পিনার্স প্রোগ্রাম করতে যাচ্ছি, সেটা আগামী মাসেই শুরু হবে কোনো এক সময়। সারা ন্যাশন ওয়াইড আমরা সার্চ প্রোগ্রাম করব এবং সাইমনের সাথে আমাদের 3 বছরের চুক্তি হয়েছে এবং সেটা বহাল রয়েছে এবং সেই পূর্ণাঙ্গভাবে আমাদের প্রোগ্রাম তৈরি করছেন। আমার সাথে তার পূর্ণাঙ্গ যোগাযোগ আছে। গতবারের দলে থাকা মেহেদী মিরাজ, নাজমুল শান্তর পাশাপাশি সুভাশিস রয় ও তানভীর হায়দার ঢুকে গেছেন টাইগার স্কোয়াডে। জাতীয় দল গঠনে এইচপি প্রোগ্রাম কার্যকরী হচ্ছে। এইচপি আর এ দল নিয়ে বিসিবিও বেশ মনোযোগী। 2টো হোম সিরিজ এবং 2টি অ্যাওয়ে সিরিজ খেলানোর জন্য ইতিমধ্যে বেশ কিছু বোর্ডের সাথে আমাদের আলাপ আলোচনা হয়েছে। কিছু কিছু ট্যুর অলরেডি ছকে বাঁধা হয়েছে। আমরা এই বছরের হাই পারফরমেন্সের প্রোগ্রামের পরের থেকেই আমরা ট্যুরগুলো শুরু হবে, যাতে প্রোগ্রামের পরে যায় এবং আগামী প্রোগ্রামের আগে আরেকটা হয়তো ট্যুর হবে, যাতে করে আমরা দেখতে পারি যারা খেলছে তারা কারা আসতে পারবে। এইচপির গত ক্যাম্পে আকিব জাবেদ, ভেঙ্কটপাতি রাজুকে এনে পেস ও স্পিনারদের নিয়ে আলাদা সেশন করিয়েছে বিসিবি। এবার ব্যাটিংয়ে স্পেশাল কাউকে আনতে চায় ক্রিকেট বোর্ড। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশ ওপেনে কাঠ পেরিয়ে তৃতীয় রাউন্ডে উঠেছে স্বাগতিক 10 গলফার। প্রথম রাউন্ডের হতাশা কাটিয়ে দ্বিতীয় রাউন্ডে ঘুরে দাঁড়িয়েছেন সিদ্দিকুর রহমান। লিডার বোর্ডে দেশেরা গলফারের অবস্থান 5 নম্বরে। প্রথম দিনের মতো দ্বিতীয় দিনও বগি দিয়ে শুরু সিদ্দিকের, তবে ঘুরে দাঁড়াতে সময় নেননি দেশেরা গলফার। মোট 6টি বার্ডি করে প্রথম দিনের ক্ষতি পুষিয়ে দেন। পারের চেয়ে 5 শট কম খেলে দ্বিতীয় দিন শেষ করেন সিদ্দিক। সম্ভাবনা ছিল আরও এগিয়ে যাওয়ার, তবে হয়নি। ওটা একটা 3 পার্ট হয়ে গেছে, ওটা পার্ট অফ গেম। এটা আমাদের 3 পার্টটা এটা আমাদের হয়েই থাকে নর্মালি, তবে যতটা অ্যাভয়েড করা যায়। বাট ওভারঅল আমি বলবো যে ইট ওয়াজ এ গ্রেট ডে ফর মি। পারের চেয়ে 1 শট কম খেলে 22 নম্বরে আছেন দুলাল হোসেন। সজীব, জামাল মোল্লারাও জায়গা করে নিয়েছেন তৃতীয় রাউন্ডে। শুক্রবার তাদের দিতে হবে আসল পরীক্ষা। শুরুর থেকে অনেক খারাপ খেলছি। প্রথম ব্যাক 9 ডে আমি প্রথম 9 হলে আমি 3 ওভার খেলছি। পরে আমি আশা করি না এত কাভার হবে। লাস্ট 9টা হলে আমি 4 রানটা খেলছি, মোটামুটি ভালো কাভার করছি। না, আমাদের প্রতি এরকম চাপ বাড়েনি, কারণ সবসময় তো আমরা আমাদের হোম কোর্সেই খেলে যাচ্ছি। তো আমাদের অনেক সময় আমরা শর্ট গেমটা অনেকটা খারাপ করতেছি বর্তমানে। তো আমি মনে করি যে আজকের জন্য আমি বেস্ট, ফাইটিংয়ের ভিতরে আমি আজকে খুব ভালো করছি আজকে। প্রথম দিনের শীর্ষস্থান ধরে রেখেছেন থাইল্যান্ডের জাজ জানোয়াত আনন্দ। দ্বিতীয় স্থানে নেমে গেছেন ভারতের শুভাঙ্কর। সাব্বির ইরফান, ইন্ডিপেন্ডেন্স নিউজ, ঢাকা। জাতীয় ক্রীড়া পরিষদ আর ফেডারেশনের সমন্বয়হীনতায় হকি স্টেডিয়ামে ফ্লাড লাইট বসানো পিছিয়েছে। সেপ্টেম্বরে এশিয়া কাপ, তার আগে অবশ্য ফ্লাড লাইট বসবে। এদিকে ফ্লাড লাইট না থাকায় দিনের আলোতে হচ্ছে ওয়ার্ল্ড হকি রাউন্ড 2 ম্যাচ। এই গ্রুপে খেলবে বাংলাদেশ। গ্রুপ প্রতিপক্ষ ওমান ফিজি আসার কথা নিশ্চিত করলেও নিরাপত্তার অজুহাতে না আসার কথা জানিয়েছে দেশটি।
ওয়ার্ল্ড হকি রাউন্ড 2 শুরু 4 মার্চ। প্রস্তুত হয়নি মাওলানা ভাসানী হকি স্টেডিয়াম। জাতীয় ক্রীড়া পরিষদ ও ফেডারেশনের দূরদর্শিতার অভাবে ফ্লাডলাইট বসানো যায়নি এখনো। ফ্লাডলাইট না থাকায় এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে পারেনি বাংলাদেশ। টুর্নামেন্ট সরিয়ে নেওয়া হয়েছিল মালয়েশিয়াতে। ওয়ার্ল্ড হকি রাউন্ড 2 আয়োজন ঠেকিয়েছে ফেডারেশন। আন্তর্জাতিক হকি ফেডারেশনকে অনুরোধ করেই সময়সূচিতে আনা হয়েছে পরিবর্তন। যে শিডিউলটা তারা প্রথম ম্যাচ শিডিউলটা দিয়েছিল সেটা কিন্তু প্রথম ছিল হইলো অ্যাকর্ডিং টু ফ্লাডলাইট সিস্টেমে তারা দিয়েছিল। যখন তাদেরকে আমরা জানিয়েছি যে আমাদের কিছু প্রবলেম আছে, সো আমরা রিভাইজ একটা শিডিউল পাঠিয়েছি, তারা সেই রিভাইজ শিডিউলটাই তারা যেহেতু অ্যাপ্রুভ করে দিয়েছে, সো এখানে ফ্লাডলাইটটার কোনো মানে মুখ্য ব্যাপার হবে না। সেপ্টেম্বরে বাংলাদেশেই হচ্ছে এশিয়া কাপ। এর আগে ফ্লাডলাইট লাগানোর কাজ শেষ করতে চায় ফেডারেশন। বসবে ইলেকট্রনিক স্কোরবোর্ড। ওয়ার্ল্ড হকি লিগ হচ্ছে, বাট এশিয়া কাপের আগে আমাদের অবশ্যই ফ্লাডলাইটটা হওয়া উচিত। যা আমাদের এখানে 2টা মাঠ বসানোর ব্যবস্থা করা উচিত ভবিষ্যতে, কারণ এখানে 2টা মাঠ বসানো যাবে। আমি মনে করি এই মাঠ যদি একটু এখান থেকে শুরু করা হয়, ওখানে আপনি 100% ফুল মাঠ না পাওয়া গেল, আমি মনে করি 75% মাঠ পাওয়া যাবে, সেটাও প্র্যাকটিস গ্রাউন্ড হিসেবে চালানো যাবে। নিরাপত্তার অজুহাতে ওয়ার্ল্ড হকি রাউন্ড 2-তে আসছে না কানাডা। বদলি দল এখনও ঠিক হয়নি। বিষয়টি FIH এর ওপরই ছেড়ে দিয়েছে স্বাগতিক কর্তারা। তারাই জানে এটা তাদেরই হেডেক, এটা আমাদের হেডেকটা তাদের হেডেক। তারা এখানে কিভাবে এটা করবে, ম্যানেজ করবে। টুর্নামেন্টের বিদেশি দলগুলোর সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে ফেডারেশন। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খেলার খবরে এই ছিল আমার কাছে সবশেষ। আরো কিছু খবর জানাবেন জাহিদ এবং সিমি। ধন্যবাদ জহির। আমাদের কাছে আরো কিছু খবর আছে, জানিয়ে দিচ্ছি সেগুলো। এবার সব শিক্ষা বোর্ডের SSC ও সমমানের পরীক্ষার উত্তরপত্র সমানভাবে মূল্যায়ন করা হবে। এজন্য 2000 পরীক্ষককে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সকালে ধানমন্ডি ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে পরীক্ষা দেখতে গিয়ে সাংবাদিকদের একথা জানান মন্ত্রী। সকাল 10টায় সারা দেশে একযোগে SSC ও সমমানের পরীক্ষা শুরু হয়। পরীক্ষায় অংশ নিয়েছে 17,86,613 জন শিক্ষার্থী। পরীক্ষার সার্বিক অবস্থা দেখতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ রাজধানীর ধানমন্ডি গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল পরিদর্শন করেন। এ সময় তিনি সাংবাদিকদের জানান, প্রতি বছর উত্তরপত্র মূল্যায়ন নিয়ে সমালোচনা হয়। এজন্য এবার সব বোর্ডের পরীক্ষার উত্তরপত্র সমানভাবে মূল্যায়ন করা হবে। উত্তরটা সমান হবে, সেটা আমরা লিখিত হবে সব টিচারকে দিয়ে দিব যে এই প্রশ্নের এই উত্তর হইলে এত নম্বর দিবেন, এত নম্বর দিবেন, যেগুলো সম্ভব, যেগুলো প্রযোজ্য হবে, আর সবগুলো বিষয় সম্পর্কে একটা গাইডেন্স দেওয়া হবে। প্রথম দিন বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। অভিভাবকরা পরীক্ষা পদ্ধতি নিয়ে সন্তোষ জানান। তবে SSC পরীক্ষার আগে বাধ্যতামূলকভাবে কোচিংয়ের নামে স্কুলগুলোর টাকা আদায় নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। কোচিংটা বাধ্যতামূলক করে, আপনি টাকা করুক আর নাইবা করুক, তাকে টাকা দিতে হবে, যেমন আমরা সেটা দিয়ে আসছি। দয়া করে এই কোচিং বাণিজ্য বন্ধ করেন, আপনারা তো টিচারদের বেতন দেন। প্রথম পরীক্ষা ভালোই হয়েছে পরীক্ষার্থীদের, তবে 60টি সৃজনশীল প্রশ্নের উত্তর লিখতে হয় সময় নিয়ে কিছুটা সমস্যার কথা জানান তারা। 4টা সৃজনশীল অনেক খারাপ দিয়েছি, খালি টাইম কম বাড়ানো হয়েছে। জাস্ট অবজেক্টিভের 10 মিনিট পাইছি, এক্সট্রা সময় আর পাওয়া যায় নাই, তো একটু ছোট ছোট করে লিখতে হয়েছে। লেখা শেষ করতে অনেক টাইম লাগে, সেই টাইমটা আমাদের নাই। এবার প্রশ্নপত্রে MCQ অংশের 10 নম্বর কমিয়ে সৃজনশীলে 10 নম্বর বাড়ানো হয়েছে। অর্থাৎ 100 নম্বরের পরীক্ষা MCQ এ রয়েছে 30 আর সৃজনশীলে 70 নম্বর। সময়সূচি অনুযায়ী লিখিত পরীক্ষা আগামী 2 মার্চ শেষ হবে। ব্যবহারিক পরীক্ষা 4 মার্চ শুরু হয়ে 11 মার্চ শেষ হবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাত 9টায় বাংলাদেশে নিচ্ছে আর একটা বিরতি। 9:46 ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশ। রাগীবালি জেল, এ বিষয়ে দর্শকদের মতামত জানতে চেয়েছিলাম। অনেকেই মতামত পাঠিয়েছিলেন। রাশেদুল লিখেছেন যে অন্যায়কারী যেই হোক বিচারের মাধ্যমে শাস্তি নিশ্চিত করতে হবে। বাবু লিখেছেন রাগীবালির মতো অনেক অপরাধী আমাদের দেশে আছে, তাদের বিচারের আওতায় আনা উচিত। নাইম বলছে জেল নয়, ফাঁসির রায় হওয়া উচিত ছিল। হয়তো এই অপরাধটা সেরকম না, কিন্তু যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে খুব দ্রুত রায়টা হয়েছে, সেটি একটা ভালো বিষয়। কবির বলছে নারায়ণগঞ্জের 7 খুনের মামলা রায়ের পর ভূমি মন্ত্রণালয়ের সাবেক এই জালিয়াতির বিচার, এতে দেশের বিচার বিভাগ অনেক শক্তিশালী হয়েছে বলে তিনি মনে করছেন। অন্তরা বলছেন এই রায় পর আর কেউ এরকম অন্যায় করার সাহস পাবে না। শাকিল বলছেন রাগীবালির 14 বছরের জেল অন্যায় হিসেবে সাজা কমই হয়েছে। আলিশা খুব ভালো একটি কথা বলেছেন, আমরা এভাবে বাংলাদেশের প্রত্যেক অন্যায়কারীর বিচার চাই। আর শহীদুল বলছেন আশা করি বিচার বিভাগ আরো কার্যকর ভূমিকা রাখবে, যার মধ্য দিয়ে এদেশে আর কেউ রাগীবালির মতো অন্যায়ের পথে যাবে না।
মারুফ বলছে যে কোনো মামলা দ্রুত নিষ্পত্তি হওয়া দরকার, এটি আমার আসলে হাতে আরো কিছু খবর আছে জাহিদ, জানিয়ে দিচ্ছি সেগুলো। এশিয়ার বৃহত্তম আলোকচিত্র উৎসব ছবি মেলা শুরু হচ্ছে রাত পোহালেই। জাতীয় চিত্রশালায় আন্তর্জাতিক এ আলোকচিত্র আসর চলবে 16 ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের আয়োজনে থাকছে 16 দেশের 27 শিল্পীর আলোকচিত্র প্রদর্শনী। এবারের ছবি মেলার বিষয় অবস্থান্তর। উৎসবের নবম আয়োজনের মূল প্রদর্শনী স্থল বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা, আর এর সঙ্গে পুরনো ঢাকার বেশ কিছু ঐতিহ্যবাহী জায়গা। পুরনো ঢাকা আমাদের একটা বিশেষ জায়গা এবং পুরনো ঢাকাকে আমরা এক অর্থে অবহেলা করেছি। পুরনো ঢাকায় কিছু কিছু কাজ, বিশেষ করে ছবি মেলাকে কেন্দ্র করে বিশেষ শিল্পীর বিশেষ কাজ বিশেষভাবে উপস্থাপন করে সেখানে রাখতে চেষ্টা করেছি। এবার আমরা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়দের সাথে বিশেষ করে কাজ করছি, তাদেরকে ডাকছি। অবস্থান্তর বিষয়টিকে কেন্দ্র করে 16 দেশের 27 শিল্পীর 31টি প্রদর্শনী থাকবে এবারের ছবি মেলায়। এবছর ছবি মেলার আজীবন সম্মাননা পাচ্ছেন বাংলাদেশের কিংবদন্তি 2 আলোকচিত্রী সাইদা খানম ও নাসির আলী মামুন। ছবি মেলাতে সারা পৃথিবী বাংলাদেশে আসবে। পৃথিবীকে অনেকভাবে অনেকে উপস্থাপন করে, আলোকচিত্রীরা কিভাবে উপস্থাপন করে সেটা এখানে পাবে। আলোকচিত্র জগৎটাই যে কত ব্যাপক, কতভাবে এই ভাষাটাকে কতজন ব্যবহার করে, সেই জিনিসটা দেখার কিন্তু একটা সুযোগ। ছবি পড়তে শেখানো হয় না, সেই জায়গাটায় আমরা যারা আসছে তাদের আনতে চাচ্ছি এবং যারা শিক্ষায় জড়িত তাদেরকে বোঝাতে চাচ্ছি যে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা বড় গলদ রয়েছে, যেটাকে পরিবর্তন করা দরকার। ছবি মেলার প্রদর্শনীর বাইরের কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে 5টি ভিন্ন ভিন্ন কর্মশালা, 2 দিনের পোর্টফোলিও রিভিউ, আর্টিস্ট টক, প্যানেল ডিসকাশন এবং আলোকচিত্র শিল্পীদের বিষয়ভিত্তিক পরিবেশনা। এরকম একটা আয়োজন তো শিল্পকলারই আয়োজন, এরকম একটা আয়োজন তো সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজন, এরকম একটা বিশাল জিনিস যেটা আমরা করছি, এটা তো আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ আমরা করে দিচ্ছি। সেভাবে যদি তারা ভাবতো তাহলে ছবি মেলাকে তারা তাদের নিজেদের হিসাবে দেখতো এবং করতো। আমি বিশ্বাস করি এখানে ছবি মেলা যারা দেখতে আসবেন তারা এটা দেখার পরে সেই অনুভূতি নিয়ে যাবেন এবং একসময় তারা ছবি মেলার কারণে বাংলাদেশের পতাকা অনেক উপরে উঠছে সেই বোধটা তারা করবে। 2000 সালে শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ছবি মেলাই এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোকচিত্র উৎসব। এবছরও রিক্সা ভ্যানে করে ভ্রাম্যমাণ প্রদর্শনী পৌঁছে যাবে ঢাকার নাগরিকদের দোরগোড়ায়। তৈমুর মোহাম্মদ সালাহুদ্দিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বের ধ্বংসপ্রায় 100টি ঐতিহাসিক শহরের একটি পানাম নগরী। প্রতিদিন হাজারো পর্যটক যান সোনারগাঁওয়ের পানাম নগরীতে। তবে সংস্কারের অভাবে ধুঁকছে পুরাতাত্ত্বিক এই শহর। ভবনগুলোর ঐতিহাসিক পরিচয় জানার সুযোগ নেই পর্যটকদের। এ বাঙালির এক ঐতিহাসিক রূপ, সৌন্দর্য আর জৌলুসের ইতিহাস। মোঘল নির্মাণ শৈলীর সাথে ব্রিটিশ স্থাপত্য শৈলীর মিশেলে পত্তন হয়েছিল এ নগরীর। এক একটি ভবনের নকশা আর কারুকাজ যেন হার মানায় আধুনিক স্থাপত্যকলাকেও। লিখিত ইতিহাস বলছে 450 বছর আগে প্রতাপশালী বারোভূঁইয়াদের একজন ঈশা খাঁ 15 শতকে বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন এখানে। সুলতানি আমলে বাংলার শিল্প ও সংস্কৃতি যে বিকাশ লাভ করেছিল তারই উদাহরণ হয়ে আছে পানামনগর। একবার পারস্যের এই ছিল রাত 9টায় বাংলাদেশে। শেষ করব রোবট বাদুরের কিছু ছবি দেখে, তার আগে বিদায় নেব আমরা। আমন্ত্রণ পরের আয়োজনে। শুভরাত্রি।